শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঢেকুর। প্রায় 14 পুরুষের বসতবাড়িটা দারুব্রহ্মবাবুকে বিক্রি করে দিতে হচ্ছে। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। একে তো বড় বাড়ি কেনার খদ্দের নেই, তার উপর যদি বা খদ্দের জোটে, তারা আবার ভালো দাম দিতে চায় না। বলে, এই অজপাড়া গায়ে ও বাড়ি কিনে হবেটা কি? কথাটা সত্যি। তবে বহুকাল আগে এ গ্রাম ছিল পুরোদস্তুর একখানা শহর। এই বাড়িতে দারুব্রহ্মের যে ঊর্ধ্বতন 14 পুরুষ বাস করতেন, তিনিই ছিলেন এই অঞ্চলের রাজা। তখনকার আস্তাবল, দ্বাদশ শিবের মন্দির, পদ্মদিঘি, দেয়ানি আম, দেয়ানি খাস, নহবতখানা, শিবমহল সবই এখন ভগ্নদশায় আছে। ফটকের দুধারে মরচে পড়া দুটো কামানো। এতদিনে খদ্দের পাওয়া গেছে। দারুব্রহ্মের অবস্থা খুবই খারাপ। এবেলা ভাত জুটলে ওবেলা খুদও জুটতে চায় না। নিজে বিয়ে করেনি, বাপের একমাত্র সন্তান। বাপ গত হয়েছেন, সুতরাং বুড়িমা আর তার দুমুঠো জুটে যাওয়ার কথা, কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে একপাল অপগণ্ড নিষ্কর্ম আত্মীয় স্বজনকে ঠাঁই দিতে হয়েছে। তারা দিনরাত চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেয়। মাত্র 25 বছর বয়সেই দারুব্রহ্মের সমস্ত চুল পাকতে লেগেছে, আশা ভরসাও গেছে। বুড়িমা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন, কিন্তু মেয়ের বাপ এই হাড় হাবাতের ঘরে মেয়ে দিতে রাজি নন। অপমানটা খুব লেগেছে দারুব্রহ্মের। বাড়ি কেনার খদ্দের জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত। 1050 টাকা পেলে মায়ে পয়ে কাশিবাসি হবে ঠিক করেই সে রেখেছে। শেষবার 14 পুরুষের বসত বাড়িটা ঘুরে দেখছিল দারুব্রহ্ম। ঊর্ধ্বতন 6 পুরুষ সত্যব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি। একটা মশা সেবার তার নাকে হুল ফোটানোয় রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন। কিন্তু তোপনার এসে খবর দিল, কামানের মশলা নেই। সত্যব্রহ্ম তখন বললেন, কোচ পরোয়া নেই, বন্দুক আনো। শোনা যায় কমসে কম 100খানেক গুলি চালানোর পর মশারা বাস্তবিক মরেছিল। এখনও দরবার ঘরের দেয়ালে সেই সব গুলির জখম রয়েছে। দারুব্রহ্ম সেগুলোর ওপর হাত বুলিয়ে 1, 2, 3টে দীর্ঘশ্বাস ছেড়ে ফেলল। ঊর্ধ্বতন 9ম পুরুষ পূর্ণব্রহ্মের খুব শিকারের শখ ছিল। তাই বলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না। খুব আমোদে অলস লোক। দোতলা থেকে নিচে নামতে হলেই তার গায়ে জ্বালা ধরত। তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন। সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা শেকলে বাঁধা বাঘ থাকত। তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই গুলি করতেন, আর বাঘটাও লুটিয়ে পড়ত। অবশ্য সবাই জানত বন্দুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি, আর বাঘটা ছিল পোষা। সেই একই বাঘই কত বাঘের মরণ মরেছে। দোতলায় উঠে দারুব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে। দীর্ঘশ্বাসের ঝড়ও বইতে থাকে। ঊর্ধ্বতন 3য় পুরুষ কৃষ্ণব্রহ্ম ছিলেন পালোয়ান। 2 হাতে 2 মণ ওজনের 2টো মুগুর ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন। সেই মুগুর দুটো দোতলার সিঁড়ির মুখেই রাখা থাকত। দারুব্রহ্ম মায়াভরে সে দুটোকে হাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুজে রইল কিছুক্ষণ। 3 তলার সব ঘর বহুকাল হলো তালাবন্ধ। ছাদ ফেটেছে, জানালার শিকও নেই। বাদুর চামচিকের বাসা, যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা টাই করে রাখা। শেষবারের মতো সবকিছু দেখে যাওয়ার জন্য দারুব্রহ্ম তালা খুলে ঢুকে পড়ল ঘরে। কাঠের সিন্দুক, দেয়াল আলমারি, ভাঙা ঝাড়লণ্ঠন, পুরনো নাগড়া, ভাঙা খাট, কত কি চারদিকে ছড়ানো। কাঠের সিন্দুক খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল দারুব্রহ্ম, আর এটা সেটাও ভাবছিল। এমন সময় হাত ফসকে কি একটা যেন মেঝের উপর পড়ে গেল। একটু চমকে উঠল দারুব্রহ্ম। চমকাবারই কথা, জিনিসটার পড়ার সঙ্গে সঙ্গেই একটা ঝলকানি আর সেই সঙ্গে খানিক ধোঁয়া বেরোলো। দারুব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ। প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে। চোখে পড়ল ধোঁয়ার কুণ্ডলিটা সামনেই পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা শুটকো লোকের চেহারা নিচ্ছে। কে রে? দারুব্রহ্ম চেঁচিয়ে ওঠে। লোকটা কোটাচারে খাই তুলে দিয়ে বলল, আমি হচ্ছি প্রদীপের দৈত্য।
দারুব্রহ্ম তো হা। বেটা বলে কি? সে বলল, ইয়ার্কির জায়গা পাওনি? দিনে দুপুরে বেটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছো। লোকটা ভয় খেয়ে বলে, সত্যি না, অনেক কাল কেউ ডাকাডাকি করেনি বলে বেশ 1000 বছর একটানা ঘুমিয়ে এই উঠলাম। চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু জানি না। দারুব্রহ্ম সাহসী বংশের লোক, সহজে সে ভয় খায় না। তবে সে বুঝল লোকটা গুল দিচ্ছে না। প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে। তার বংশের অনেকেরই নানা বিদঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল। সে বলল, বটে, তা তোর কাজটা কি? আবার গোটা কয়েক খাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বলল, আমার কাজ কি? 1500 পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন। এখন যা করতে বলবেন তাই করতে হবে। কিন্তু আগে থেকেই বলে রাখছি, প্রথমেই শক্ত কাজ কিন্তু দেবেন না। আমার এখনো ঘুমের রেশ কাটেনি, গা যেন ম্যাজ ম্যাজ করছে। দারুব্রহ্ম বুঝল এ বেটা আলাদিনের সেই দৈত্যই বটে, তবে ফাঁকি মারার তাল করছে। সে বলল, বাপু হে, অত রোয়াব দেখালে কি চলে? বরাবর অনেক বড় বড় কাজ করে এসেছো, খবর রাখি। এখন পিলোলে চলবে কেন? লোকটা বেজার হয়ে বলে, সে করেছি, কিন্তু বহুকাল অভ্যেস নেই কি না। তাছাড়া ঘুমোলে হবে কি? খাওয়া তো আর জোটেনি। 1500 বছর টানা উপোস। শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে। আগে বরং কিছু খাবার টাবার দিন, তারপর না হয়। তারপর? তারপর যা বলবেন একটু আধটু করে দেব। দারুব্রহ্ম লোক খারাপ নয়। দৈত্যটার শিরিঙ্গে চেহারা দেখে তার খুব কষ্ট হলো। বলল, চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কি না। বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারুব্রহ্ম। বাড়ির কেউ লোকটাকে দেখে তেমন গা করল না। গা করার মতো কিছু নেই। দারুব্রহ্ম তাকে নিজের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো। সবশেষে 1.5 ঘটি জল খেয়ে লোকটা বলল, এ যা খাওয়ালেন, এতে তো একটা সেঁকুড়ও উঠবে না। যাকগে, ওবেলা কি রান্না হবে? দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল, একদিন এ বাড়িতে অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা নিয়ে যেত। সেদিন তো আর নেই। ওবেলা যদি হাঁড়ি চড়ে তবে দুটো ডাল ভাত জুটতে পারে। লোকটা মন খারাপ করে বলল, ডাল ভাত? ছুঃ। দারুব্রহ্ম হেসে ফেলে বলল, তুমি দেখি উল্টো কথা বলতে লেগেছ। প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা না, তুমি উল্টে চাইতে লাগলে। লোকটা কোনো জবাব দিল না। ধোয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারুব্রহ্ম প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায়। দৈত্যটা 4 জনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল, আমার খোরাকটা একটু বেশি, তা ভরপেট না হলেও ক্ষতি নেই, কিন্তু একটা ঢেকুর তো উঠবে। এতে তো একটা ঢেকুরও উঠল না। একটা হাই তুলে যাই ঘুমোই গিয়ে। বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সেধিয়ে গেল। পরদিন দেখা গেল দৈত্যকে একবেলা খাওয়াতে গিয়েই চালের ডোল ফাঁকা হয়ে গেছে। দারুব্রহ্ম ভাবল, আহা বেচারা, কতকাল সে খায়নি। একদিন তো ব্যাটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব। কদিন বরং পেট ভরে খাক। দারুব্রহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহুকাল ধরে আছে, কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি। একটা তেলকলের অংশীদারিরও সন্ধান পেল। খুঁজে পেতে দেখল পুরো একটা তহসিলের খবরও সে এতকাল রাখত না। ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল দারুব্রহ্ম। দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেল। প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগরবাই করলেও স্বীকার করল যে বহুকাল তারা কোনো খাজনা বা ফসল দেয়নি। বাবা বাছা বলে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে দারুব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল। এমন সময় মোড়ল চোখ মুছতে মুছতে এসে বলল, জমির মালিককে বঞ্চিত করেছি বলেই আমাদের ঘরে লক্ষ্মী নেই। আপনি যান, আমরা নিজে থেকেই পৌঁছে দেব যা দেয়ার। দারুব্রহ্ম তেলকলে গিয়ে দেখল সেটা বেশ রমরম করে চলছে। দারুব্রহ্ম কাগজপত্র বের করে তার দাবি দাওয়া জানাতেই তেলকলের মালিক মূর্ছা গেল। আর মূর্ছা ভেঙে উঠেই বলল, দলিলে দেখছি আপনি 10 আনার মালিক, তবে আমার থাকবে কি? যাকগে, এসব তো জানা ছিল না।
কবেকার কথা সব। এখন একটা বন্দোবস্ত করা যাবে, আপনি যান। তহসিলদারটাও দারুব্রহ্মকে হতাশ করল না। প্রজারা বলল, আমরা কি জানি ছাই যে এ জমির মালিক আছে? তবে আমরা নেমো খারাপ নই, বঞ্চিত করব না। দিন দুই বাদে দারুব্রহ্ম বাড়িতে ফিরে এসে দেখে 4টে গরুর গাড়ি বোঝাই ধান, 2 কলসি কাঁচা টাকা আর আনাজপাতি তেল মশলা সব এসেছে। সেদিন দারুব্রহ্ম বাড়তি 10 জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল, খাও বাপু, পেট ভরে খাও। এ বাড়িতে অতিথির ঠেকুর ওঠে না, এ কথা শুনলে আমার পূর্বপুরুষেরা স্বর্গ থেকে অভিশাপ দেবে। কিন্তু উঠল কই? 10 জনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বলল, বটে। দারুব্রহ্ম হাঁ হয়ে গেল। রাত্রিবেলা 20 জনের খোরাক শেষ করেও কিন্তু দৈত্য ঢেকুর তুলল না। 7 দিনেই 4 গরুর গাড়ির চাল শেষ। বাড়িশুদ্ধ লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটার ঢেকুর উঠছে না। তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে, কবে কখন ঢেকুর ওঠে। কিন্তু উঠল না। ঢেকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কদিনের মধ্যেই শিরিঙ্গে দৈত্যটার চেহারা পুরোপুরি ঘটোৎকচের মতো হয়ে উঠল। মুগুরের মতো হাত, পাটাতনের মতো বুক, মূলোর মতো দাঁত, তালগাছের মতো লম্বা। দারুব্রহ্মেরও জেদ চেপেছে। তাদের এত বড় রাজবংশে একটা পুঁচকে দৈত্য এসে খেয়ে ঢেকুর তুলছে না, এ কেমন কথা? এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা 1.5 দিন মেঝেয় পড়ে থাকতো। 2-4 জন ভোজ খেয়ে গঙ্গা যাত্রায় পর্যন্ত গেছে, সেই বাড়ির এই অপমান! দারুব্রহ্ম নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো। তেলকলের ভার নিজে নিল, আরও সব নতুন নতুন কারবার খুলতে লাগলো। গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে, বস্তা বস্তা আনাজ, ঘি, দুধ, দই। এসবই একদিন দৈত্যের ওপর দিয়ে উসুল হবে। আগে বেটা ঢেকুরটা তো তুলুক। এর মধ্যেই একদিন বাড়িতে খদ্দের এসে হানা দিয়েছিল। তখন দুপুরবেলা দারুব্রহ্ম প্রদীপ ঠুকে দৈত্যকে মাত্র খেতে ডেকেছে। দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল। তারপর থেকে আর আসেনি। কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারুব্রহ্মের। বিক্রির তো মানেও হয় না। আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন সে হাতে পেয়েছে তখন আর কোনো অভাবও থাকবে না। খামোখা পূর্বপুরুষের ভিটে সে বিক্রি করবেই বা কেন? সে তাই মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত করাতে লাগলো। সব খরচই উসুল হবে। মৌরসিপাট্টায় আরও কিছু জমি নিল দারুব্রহ্ম। চাষবাস বাড়িয়ে ফেলল। কারবারগুলো বেশ ফেঁপে ফুলে চলছে। গোশালায় গরু, আস্তাবলে ঘোড়া, বাড়ির সামনে ঝুড়ি গাড়ি। শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো, তাতে ফুল ফুটল। বাড়িটা কলি ফেরানোর পর আবার ঝলমল করতে লাগলো। এর মধ্যেই দারুব্রহ্মের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে হাত জোড় করে বলল, আমার মেয়েটি নিলে আমি ধন্য হই। তা তিনি হলেনও। নহবতখানায় সানাই বাজল। দারুব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে 7 গাঁয়ের লোককে খাওয়ালো। কিন্তু 7 গাঁয়ের লোকের মতো খাবার একা খেয়েও বেটা দৈত্য কিন্তু ঢেকুর তুলল না। তবে বলল, খিদেটা এবারে একটু কমেছে, পেটের জ্বলুনিটা তেমন নেই, বলে ফের ঘুমোতে চলে গেল। নতুন বউয়ের সামনে এই অপমানে কান লাল হয়ে উঠল দারুব্রহ্মের। বলতে নেই সে এখন লাখপতি। একটা দৈত্যের পেট ভরাতে সে পারছে না। পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল। মাসখানেক বাদে সে 100 গাঁয়ের লোকের আয়োজন করে দৈত্যটাকে ডাকলো। খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে বসলো আসনে। আচমন করে একটু ভাত মুখে দিয়েছে কি দেয়নি, অমনি একটা বাজ পড়ার আওয়াজে আঁতকে উঠল সবাই। ঘড়ঘড়াত খড়খড়াত করে পরপর 3 বার আওয়াজ হলো। অমনি চারিদিকে হই হুল্লোড়, ঠেলাঠেলি পড়ে গেল। বাচ্চারা হাততালি দিয়ে নাচতে লাগলো। তুলেছে তুলেছে, দৈত্য ঢেকুর তুলেছে। মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়ল। আঁচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখনই গিয়ে দারুব্রহ্ম তাকে ধরল। এই যে বাপু, এই দিনটারই অপেক্ষা করছিলাম। ঢেকুর তো তুমি তুললে, তো কাজকর্ম কিছু করতে হয়। দৈত্যটা অবাক হয়ে চেয়ে বলল, আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক, কিন্তু কাজটা আর বাকি রেখেছেন কি? লোকে আমাকে পেলেই গাড়ি চায়, বাড়ি চায়, ধন দৌলত চায়, আমি দিও। কিন্তু আপনার যা দেখছি
এর ওপরেও আমাকে কিছু করতে হবে নাকি? দারুব্রহ্ম কথাটা আগে ভেবে দেখেনি, এখন দেখল বাস্তবে কি তার যা আছে তার উপর আরও কিছু চাওয়ার মানেও হয় না। সে মাথা চুলকে বলল, তা বটে, তবে কি না। দৈত্যটা করুণ মুখ করে বলল, যে বাড়িতে খেয়ে আমার ঠেকুর ওঠে বুঝতে হবে সে বাড়ির ত্রিসীমানায় কোনো অভাব নেই। ঝুটমুট আমাকে আপনি খাটাবেন কেন? ১,৫০০ বছরের ঘুমটা আর কয়েক হাজার বছর চালাতে দিন, শরীরটা বড় ম্যাজ ম্যাজ করছে। দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল, তাই হোক। দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। দারুব্রহ্ম সেটাকে আবার সাবধানে কাঠের সিন্দুকে ভরে রাখল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঠেকুর এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।